আমি রাগ করে বাপের বাড়ি চলে এসেছি। আসার আগে একটা চিঠি লিখে এসেছি যেন ওই হনুমানটা আমাকে নিতে না আসে এবং আমাকে যেন ফোনও না করে। আমি আর তার সংসারে আর ফিরে আসবো না। এই সব হাবিজাবি লিখে এসেছি। আর কিছু শান্তিদায়ক কাজও করে এসেছি। ফ্রিজে সব খাবার ফেলে দিয়ে এসেছি যেন সে আজ রাতে না খেয়ে থাকে। কাল থেকে সে হোটেলে খাবে, তারপর তার পেটে খারাপ করবে, তাই ওষুধের বক্সটাও লুকিয়ে রেখে এসেছি। তার সব শার্ট প্যান্ট ও লুঙ্গি সহ সব কাপড় পানিতে চুবিয়ে রেখে এসেছি যেন ওইসব তার ধুয়ে শুকিয়ে আয়রন করতে কষ্ট হয় এবং রাতে ঘুমানোর জন্য সে যেন লুঙ্গি না পায়। বলে কি না বউ ছাড়াই সে দিব্যি চলতে পারবে। চল এখন একা একা, আমি তো চলেই এসেছি। এখানে আসার পর একা এসেছি বলে আম্মু এক ঝাড়খানে প্রশ্ন করেছে যেন আমি কিনাতে কি অপরাধ করেছি। এমন মা পৃথিবীতে এক পিসি আছে যে নিজের মেয়ের থেকে জামাইকে বেশি বিশ্বাস করে। অসহ্য। সারাটা দিন এই সব 7-5 ভেবেই শেষ করলাম। সন্ধ্যা হতে বেশ খুশি খুশি লাগছে, কারণ এই সময় রোদ্দুর বাসায় ফিরে। আজ বাসায় ফিরে দেখবে তার বউ পালিয়ে গেছে। কি মজা! পালানো শব্দটা খুব একটা ভালো শব্দ নয় মনে হয়, তাই পালানোটা বাদ। আসলে তো আমি রাগ করে এসেছি, এটাকে কি পালানো বলা যাবে? বাসায় ফিরে হতভাগটা লুঙ্গিটাও পাবে না। লুঙ্গি পানিতে চুবিয়ে এসেছি। অফিসে যে প্যান্ট পরে গেছে সারাতে হই এই প্যান্ট পরে থাকতে হবে, নয় বস্ত্রহীন। কি মজা! এইসব ভেবে বেশ শান্তি শান্তি লাগছে। বউ ছাড়া নাকি তার দিব্যি চলবে। চল এখন লুঙ্গি ছাড়া। রাত 8টা বাজে। সে বাসায় কোনো খাবার পাবে না, এমনি কি বিস্কিটের কৌটাও লুকিয়ে রেখে এসেছি। কি মজা! বলে কি না বউ ছাড়া তার দিব্যি চলবে। এখন শুধু বউ নয়, খাবার দাবার ছাড়াও তুই চল। 9টা বাজে। হনুমানটা টিভি দেখতেও পারবে না। টিভির রিমোট সাথে করে নিয়ে এসেছি। বউ ছাড়া নাকি তার দিব্যি চলবে। চল এখন রিমোট, টিভি, লুঙ্গি, খাবার, ওষুধ সব কিছু ছাড়া। রাত 10টা বাজে। এতক্ষণে খালি পেটে তার পেটে অ্যাসিডিটি শুরু হয়ে গিয়েছে, কিন্তু ওষুধ খুঁজে পাবেন না। সারা রাত পেটে অ্যাসিডিটি নিয়ে সে নিশ্চয় ঘুমাতে পারবে না। কি মজা! বলে কি না বউ ছাড়া তার দিব্যি চলবে। এখন পেটে অ্যাসিডিটি নিয়ে ধারণ করে চল। হতভাগা। রাত 11টা বাজে, কিন্তু আমার ঘুম আসছে না কেন? হঠাৎ মনে হলো তার ঘুম না হলে ভীষণ মাথা ব্যথা করে। ওর মাইগ্রেন আছে। ইস, মাথা ব্যথায় সে খুব কষ্ট পায়। ওষুধগুলো লুকিয়ে রেখেছি, এটা করা বোধহয় ঠিক হয়নি। ফোন করে না হয় বলি যে ওষুধের বক্স ফ্রিজের পেছনে লুকিয়ে রেখেছি। না থাক, বলবো না। বউ ছাড়া যদি তার দিব্যি চলে তাহলে ওষুধের ব্যবস্থাও করেনি। সে তো একটিবারও আমাকে ফোন করেনি, তাহলে আমি কেন শেষে ফোন করব? বউ ছাড়াও আমার দিব্যি চলে। রাত 12টা বাজে। মরার মতো ঘুম কেন যে আসছে না? এই 1 বছরে ওই হনুমানটার সাথে থেকে থেকে দেখছি আমার বদ অভ্যাস হয়ে গিয়েছে। একলা ঘুমিয়ে আসে না। কি সারা রাত কি জেগে কাটাবো নাকি? একটা রাত না হয় জেগেই পার করলাম, কিন্তু রোজ যদি ঘুম না আসে তাহলে কি করবো? তাকে তো চিঠিতে লিখে
যাব না, আর তাকেও নিতে আসতে বারণ করেছি। সত্যি যদি নিতে না আসে তাহলে আমার কি হবে? মান সম্মান বিসর্জন দিয়ে হ্যাংলার মতো তো আর যেতে যেতে পারি না। কি মরতে যে রাগ করে এলামই না হই ঠিক। চিঠিটা না লিখলেও পারতাম। আর এই মহাপুরুষও একটা বেয়াদব, যে চিঠিতে যা লিখেছি সেটা অপেক্ষা অক্ষরে অক্ষরে পালন করছে। অন্য কথা বললে তো উনি একটা দিনও শুনেন না, আর অন্য কোনো দিনে বের হয়ে দেন, আর একটা বেলা দেখিয়ে হাদিসের মতো পালন করছে। আসলে সে আমাকে ভালোই বাসে না। 1 বছর 2 মাস হলো বিয়ে হয়েছে আমাদের, আর ওই ভালোবাসাহীন মানুষটার সাথে থেকে থেকে কি করে যে আমি তাকে ভালোবেসে ফেলেছি, অথচ সে আমাকে একটুও ভালোবাসেনি। এসব ভেবে নিজের জন্য দুঃখ পেয়ে কান্না আসছে। সব দোষ আম্মুর পছন্দে আমার বিয়ে হয়েছে। আমি ওই হনুমানটাকে বিয়ে করার না বলে বিয়ের দিন খুব কেঁদেছিলাম। ওইসব ভেবে আম্মুর উপর খুব রাগ হচ্ছে। এখনই আম্মুকে ডেকে এর হেস্তনেস্ত করেই ছাড়ব, কিন্তু এত রাতে ঘুম থেকে ডাকা বোধহয় ঠিক হবে না। সকাল হোক, এর হেস্তনেস্ত করে আমি ছাড়ব। রাত 1টা বাজে। হনুমানটা ঘুমিয়েছে কিনা কে জানে। তার মনে হয় খুব খিদে পেয়েছে। না খেয়ে এতক্ষণে পেটে অ্যাসিডিটি শুরু হয়ে মনে হয় অ্যাসিডিটি নিয়ে ওর মনে হয় ঘুম আসছে না, তাহলে এতক্ষণে ওর মাইগ্রেন শুরু হয়েছে। একবার ফোন করব? না থাক, তার তো বউ ছাড়া দিব্যি চলে। সে তো পারতো একটিবার আমাকে ফোন করতে, কিন্তু করিনি। মানুষ কত খারাপ হলে নিজের বউয়ের খোঁজ নেই না। এই সব স্বামীদের পুলিশে দেওয়া উচিত। এদের যাবজ্জীবন জেল হওয়া উচিত। না হলে জেল হলে শান্তি কম হবে। এদের ফাঁসি হওয়া উচিত। রাত 2টা 3টা 4টা 5টা শেষ। এখন 6টা বাজে। সারাটা রাত একটা মিনিটও ঘুমাইনি। তাকে শিক্ষা দিতে গিয়ে আমি নিজেই শিক্ষিত হয়ে গিয়েছি। এখন তো দেখছি আর বউ ছাড়া দিব্যি চলে, কিন্তু আমারই বর ছাড়া চলে না। এসব ভেবে কান্না পাচ্ছে। 7টা বাজে। হনুমানটাকে না ডাকলে তো তার ঘুম ভাঙে না। তাহলে অফিসে যাবে কি করে? একবার ফোন করে ডেকে দিই। না, না থাক, তার তো বউ ছাড়া দিব্যি চলে, তাই অফিসটাও চালিয়ে নিক। সকাল 8টা বাজে। সে ঘুম থেকে উঠলো নাকি সারা রাত মাইগ্রেন নিয়ে বসেছিল কে জানে। অফিস লেটে পৌঁছালে বসে জারি শুনতে হবে। একবার না হয় ফোন করে বলি, না থাক, বউ ছাড়া তো তার দিব্যি চলে। এখন বউ ছাড়া জারি খেয়ে চলুক, খালি পেটে জারি খেয়ে পেট ভরুক মহাপুরুষের। কি কিছু ভাল লাগছে না। একটিবার আমাকে ফোন করলে কি হয়? আজব মানুষ একটা। সব দোষ আম্মুর। এমন কেয়ারলেসের ছেলেকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। এখনই আম্মুর সাথে এর বোঝাপড়া করব। আম্মুর রুমে গিয়ে বললাম, তুমি পৃথিবীতে আর কোনো ছেলে খুঁজে পাওনি আমার গলায় ঝুলানোর জন্য? আম্মু অবাক হয়ে বললেন, কেন, কি হয়েছে? আমি রাগে অগ্নিমূর্তি ধারণ করে বললাম, এমন ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছো যে ছেলে আমাকে ভালোই বাসে না। উমা, তাই নাকি? কিন্তু রুদ্দু তো বলল তুই নাকি তাকে ভালোবাসিস না। ওই হনুমানটা তাই বলছে তো। এই যখন ভালোবাসে তাহলে কাল থেকে একটিবারও আমাকে ফোন করে আমার খোঁজ নেয়নি কেন?
সে তো বলল তুই নাকি বারণ করেছিস। সে তোমাকে ফোন করেছিল? হ্যাঁ, রাতে ফোন করেছিল। কই, আমাকে তো বলনি। তুই তো বলিস তোর আব্বুর জন্য তোর মন কেমন করছিল তাই এসেছিস, ঝগড়া করে এসেছিস, সেটা তো বলিসনি। আমি আমতা আমতা করে বললাম, এটা বললাম কি আছে, এই হনুমানটার অত্যাচারে তো আসতে বাধ্য হয়েছি। সেজন্যই ভাবছি তোকে আর ওখানে ফিরে যেতে হবে না। আমি হতবাক হয়ে বললাম, কেন? আম্মু খুব স্বাভাবিকভাবে বললেন, ভাবছি তোকে ডিভোর্স করিয়ে আবার বিয়ে দেব। আম্মুর কথা শুনে আমার মাথায় আগুন ধরে গেল। মা হয়ে মেয়ের সংসার ভাঙতে চাইছে। আমি চেঁচিয়ে উঠে বললাম, এই এই আম্মু, তুমি আমার সংসার ভাঙার ঘোষণা করেছো নাকি? তুমি তো বলি রুদ্দুর তোমাকে অত্যাচার করে, তাই ডিভোর্স করিয়ে রুদ্দুরকেও একটা ভালো মেয়ে দেখে বিয়ে দেব। কি বলে আমি ভালো মেয়ে নই? আমার স্বামীকে আবার বিয়ে দেবে? এই তুমি আসলেই আমার নিজের মা তো? আমার ডাউট হচ্ছে কিন্তু। অবনী, তুই না পাশের বাসার রিজবির সাথে চুকাচুকি প্রেম করতি। ভাবছি রিজবির সাথে তোকে বিয়ে দেব। আমি অত্যাচার খেয়ে বললাম, বিয়ের আগে মেয়েরা ওই রকম 2-4টা চুকাচুকি প্রেম করেই থাকে। ওটা কি আসলে ভালোবাসা নাকি? তাহলে আসল ভালোবাসা কোনটা? স্বামীর প্রতি ভালোবাসলেই হলো আসল ভালোবাসা। তুই তো তোর স্বামীকে ভালোবাসিস না। কে বলল তোমাকে? তোর ভঙ্গিমা তো তাই বলে তুমি আমার সংসার ভাঙার ঘোষণা করবে? তুমি নিশ্চয় আমার নিজের মা নও। বলো, আমার মাকে কোথায় গুম করে রেখে আমার বাবাকে বিয়ে করেছো? এবার আম্মু বেশ রেগে গিয়ে বলল, ফালতু কথা বলবি না। অবনী, আমার সংসার ভাঙার ঘোষণা করে আমার স্বামীকে বিয়ে দিতে চাচ্ছ? এটা কোনো নিজের মা করতে পারে? তোর মাথার তার ঢিলা, সেটা তো তোর জন্মের পর থেকেই জানি। এখন দেখছি তোর সেই ঢিলা তার খুলে পড়ে গেছে। আমি আগুন চোখে তাকিয়ে বললাম, কি বললে? ছোটবেলা থেকেই তুই আমাকে জ্বালিয়ে ছাই কয়লা এই সব করছিস, এখন আবার ওই সরল ছেলেটার পেছনে লেগেছিস। এই তুই বড় হবি না কখনো? কি আমি খারাপ আর ওই হনুমানটা সরল? সে যদি সরল হয় তাহলে গোটা পৃথিবীতে জটিলকে ছেলেটা তোর জন্য না খেয়ে অসুস্থ হয়ে গিয়েছে আর ওই শরীরেই অফিসে গিয়েছে। তো কি বলবো আমি? এতক্ষণ পরে এসব বলছো? এই তুমি আসলে আমার মা তো আবার বাজে কথা বলছিস? আমিও রাগ দেখিয়ে আমার রুমে চলে এসে আমার কাজের গোছানো শুরু করলাম। তারপর আমাকে বেরিয়ে যেতে দেখে আম্মু বললেন, কোথায় যাচ্ছিস? স্বামীর বাড়ি যাচ্ছি। তোর গলায় না আমি হনুমান ঝুলিয়েছি তাই যেতে হবে না। আমার কাজ আছে, যেতেই হবে। কি কাজ আছে? এই রে, কি কাজ আছে? এখন কি বলবো ভাবলাম। ওই হচ্ছে মানে ফুলের টবে পানি দিতে হবে, এই কাজ করতে চলে যাচ্ছিস? হ্যাঁ, আমি এখানে থাকি আর তুমি আমার স্বামীকে বিয়ে দাও আর আমি যে দাওয়াত খাই। আমার কথা শুনে আম্মু অট্টহাসিতে ফেটে পড়লেন আর আমার গা জ্বলতে গেল। আমি বাসায় পৌঁছে দেখলাম তার কাপড়গুলো পানিতেই ডুবে আছে, সাথে আমার গুলো চুলে আছে। হনুমানটা এইভাবে সুদ নিয়েছে দেখে খুব রাগ হচ্ছে। আমি সব কাপড়গুলো শুকিয়ে আয়রন করলাম, রান্না করলাম। ঘরটাকে এক রাতেই
মেজবাড়ি বানিয়ে রেখে গেছে। সব কিছু গোছালাম করলাম। রাত 8টা বাজে, তবু রুদ্রর বাসায় ফেরার খবর নেই। আমি বাপের বাড়ি গিয়েছি দেখে এই সুযোগে আবার কোনো বান্ধবীর বাসায় যায়নি তো? না না, রুদ্র এমনটা করবে না। মুখে যাই বলুক না কেন, সে আমাকেই ভালোবাসে। কিন্তু পুরুষ মানুষকে বিশ্বাস করতে নেই। রুমে লাইট অফ করে বিছানায় শুয়ে থেকে এইসব হাবিজাবি ভাবছিলাম। হঠাৎ দরজায় আওয়াজ পেলাম। বুঝলাম হনুমানটা এসেছে। আমিও ঘুমের ভান করে ঘাপটি মেরে শুয়ে থাকলাম। রুদ্র রুমে এসে লাইট অন করে চিৎকার করে উঠল। আমিও অপ্রস্তুত ভাবে লাফিয়ে গিয়ে বসে তার সাথে চিৎকার করতে শুরু করলাম। ভাবলাম রুমে হয়তো সাপ পোকা কামড় কিছু একটা দেখে সে চিৎকার করেছে। রুদ্র চিৎকার থামিয়ে বলল, এই আপনি কে? আমি তার কথায় অবাক হয়ে গেলাম। রুদ্র আমাকে চিনতেই পারছে না। একদিনের মধ্যে কি এমন ঘটলো যে সে আমাকে চিনতে পারছে না? মার্গি কি তবে তার মাথা খারাপ হয়ে গেল নাকি? রুদ্র, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার অবনী। সে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি দেখতে ঠিক আমার বউয়ের মতো। মানে কি? আমি তো তোমার বউ। আমার বউ তো বাপের বাড়ি। তাহলে আপনি কে? আমি চলে এসেছি রোদ্দুর। আমার বউ তো চিরদিনের জন্য বাপের বাড়ি চলে গেছে। বিশ্বাস না হলে এই চিঠিটা পড়ে দেখো। কথাটা বলে সে আমার লেখা চিঠিটা তার পকেট থেকে বের করে আমার সামনে ধরল। বললাম, রুদ্র, আমি ফিরে এসেছি। আমি অবনী। বুঝলাম আপনি ভূত প্রেত ডাইনি টাইপের কিছু হবেন। মেজাজটাই গরম হয়ে গেল। বললাম, আজব তো, আমাকে পেতনি মতো দেখতে লাগছে। আসল রূপ তো দেখাচ্ছে না, আমার বউয়ের রূপ ধারণ করে আসছেন। আমি তার কথা শুনে মহা বিপদে পড়লাম। হনুমানটাকে বোঝাতেই পারলাম না যে আমি তার বউ অবনী। আমি খাট থেকে নেমে বললাম, রুদ্র, আমাকে ছুঁয়ে দেখো, আমি অবনী। আমার কথা শুনে সে চিৎকার করে বলল, এই না, খবরদার না, আমার কাছে আসবেন না। আমি ভূত দেখে খুব ভয় পাই, আর বউ ছাড়া পৃথিবীর সব নারীকেও ভয় পাই। এবার আমার অত্যাধিক রাগ হলো, তাই জোর করে তাকে জড়িয়ে ধরলাম। ও মা, হনুমানটা চুপ করে আছে। মনে মনে ভাবলাম, ভয়ে জ্ঞান হারায়নি তো? তাকে ছেড়ে দিয়ে দেখি সে মিটিমিটি করে হাসছে। বললাম, এখন বলো আমি কে? আমার বউ। কি করে বুঝলে? তোমার শরীরের ঘ্রাণ বলল তুমি আমার বউ। এত দেরি করে বাসায় ফিরলে কেন? কাজ ছিল। তারপর রুদ্র ওয়াশরুমে চলে ফ্রেশ হয়ে হঠাৎ তার ফোন বেজে উঠল। দেখলাম আম্মু ফোন দিয়েছে। আমি কল রিসিভ করে হ্যালো বলার আগে আম্মু বললেন, শোনো বাবা, তুমি তো জানোই আমার মেয়েটা একটু আহ্লাদি আর ছেলে মানুষ, তাই তাকে একটু মানিয়ে নিও। তুমি তো তাকে নিতে এসে একটু দেরি করলে না, তাই কিছু বলতে পারিনি বলে ফোন করলাম। মেয়েটা সারা রাত 1 মিনিটও ঘুমায়নি। তাকে খাইয়ে তাড়াতাড়ি ঘুমাতে বলিও। কি হলো বাবা, তুমি কথা বলছো না কেন? আমি লাইনটা কেটে দিলাম। আম্মুকে বুঝতে দিলাম না যে আমি সব জেনে গিয়েছি। হনুমানটা অফিস শেষ করে আমাকে নিতে গিয়েছিল। আমি এখানে থেকে চলে এসেছি শুনে সে এখানে দেরি করিনি। এজন্য হনুমানটা বাসায় ফিরতে এত দেরি হয়েছে। এখন ক্লিয়ার সব এখন ক্লিয়ার। তাহলে মনে হয় সে আমাকে ভালোবাসে, কিন্তু ভাব দেখায় যেন আমাকে পাত্তাই দেই না। এই জন্যই তো আমি তাকে বুঝতে দেই না যে আমিও হাবুডুবু হয়ে আছি। তাহলে এতক্ষণে সে আমার সাথে ভূতের নাটক করছিল। ভালোই তো অভিনয়ে এক্সপার্ট দেখছি।
কি আমাকে এভাবে ভয় দেখালো? এসব ভেবে রাগ আমার হাত পা কাঁপা শুরু হলো। যতই ভাবি একটু ভালো হয়ে যাব, এই হনুমানটা আমাকে কিছুতেই ভালো হতে দেয় না। সে ওয়াশরুম থেকে বেরিয়ে হতেই বললাম, তুমি গেস্ট রুমে ঘুমাও। সে চোখ কপালে তুলে বলল, এ মা, কেন? বউ ছাড়াই তো তোমার দিব্যি চলে যায়, আমার কাছে শোভা না। আমি গেস্ট নই, এটা আমার বাড়ি। নাই হলে তুমি ওই রুমে যাও। তার কথা শুনে খুব কান্না আসছিল। একটিবারও বলল না যে, অবনী, তোমাকে ছাড়া আমার একটা মিনিটও চলে না। আমি রাগ করে গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ওই হনুমানটাকে ছাড়া আমার ঘুম আসছে না। আমার ভেতরে আমিটাই আমার সাথে শত্রুতা করছে। আমি যেন আর আমিতেই নেই। আমিটাও ওই হনুমানটা হয়ে গেছে, আর ওই হনুমানটা আমাকে একটুও ভালোবাসে না। এইসব ভাবতে ভাবতে কেঁদেই ফেললাম। তারপর কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। সকালে ঘুম ভেঙে দেখি রুদ্র আমার পাশে শুয়ে আছে। আমি অবাক হলাম, কিন্তু কিছুই বললাম না। বিছানা থেকে নেমে আসতে সে আমার হাত টেনে ধরে আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার কানে কানে ফিসফিস করে বলল, বউ ছাড়া আমার দিব্যি চলে, কিন্তু এই তাছাড়া পাগলি অবনীকে ছাড়া আমার এক সেকেন্ডও চলে না। আর এই কথাটা আমার পাগলিটা একদমই বোঝে না। তার কথা শুনে আমি স্ট্যাচু হয়ে গেলাম, আর মনে মনে বললাম, তাহলে হনুমানটা বোধহয় আমাকে ভালোই বাসে, কিন্তু তাকে ছাড়াও যে আমার প্রতিটি সেকেন্ডই নষ্ট, সেটা আমি কিছুতেই তাকে বলবো না।